তোর মতো অফিসারদের আমি পকেটে রাখি, আর সেখানে কিনা ছোটখাটো একটা অফিসার আমার পুরো প্ল্যানটাকে বরবাদ করে দিল। আমি আমার হাতের বাঁধন খুলে ফেলতে সক্ষম হলাম। দীর্ঘ 1 ঘন্টা ধরে চেষ্টা করছিলাম। হাতের বাঁধন খুলে ফেলার পরেই আমি আমার সামনে থাকা পিস্তলটা নিয়ে ফায়ার করতে লাগলাম। আর ফায়ার করতে করতে সেখান থেকে আমি বের হয়ে চলে আসলাম। অলরেডি 3জনকে মেরে ফেলেছি। তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে থানায় চলে আসলাম। আর থানায় আসার পর দেখলাম স্যার এখানে নেই। আমি পানি খেলাম, আর পানি খাওয়ার পরেই স্যার চলে আসলেন। আমি স্যারকে সবকিছু খুলে বললাম। স্যার তখন আমাকে বলতে লাগলো, আমাকে নতুন কিছু একটা ভাবতে হবে, আর নতুন কিছু করতে গেলে আমাকে সেই ভার্সিটিতে যেতে হবে। সেই ভার্সিটির মধ্যে কোনো কিছু একটা আছে। সেই ভার্সিটিতেই মূল মাদকদ্রব্য, এবং এই ভার্সিটি থেকেই প্রতি মাসে 15টা মেয়ে পাচার হয়ে যায়। কালকে আমি সেই ভার্সিটিতে যাব। তারপর আমি বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পরে ভাবতে লাগলাম যে কিভাবে কি করা যায়, কারণ নাবিল আমাকে ভালোভাবে চেনে না, আর সেটারই আমার ভালো একটা প্লাস পয়েন্ট। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওর ব্যাপারে সমস্ত কিছু জোগাড় করব। তারপরে তাকে আমি ভালোভাবে দেখে নেব, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু করতে গেলে উপর থেকে অনেক চাপ আসতে পারে। আমি এসব ভাবতে ভাবতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে হাঁটতে হাঁটতে চলে আসলাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছিলাম। ভেতরে অনেকটা আতঙ্ক কাজ করছে, কারণ এই কলেজটা অন্য সব কলেজের মতো নয়, একটু ব্যতিক্রম। কলেজের গেট দিয়ে প্রবেশ করার সময় আবার হঠাৎ করেই একপাশে চোখ পড়ল। আমি দেখতে পারলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে খুব বাজেভাবে র্যাগিং করছে। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি সেগুলো দেখেও কোনো কিছু বলতে পারলাম না, কারণ এখানে আমার কোনো কিছুই বলার নেই। আমি তো এসেছি নতুন। আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করছি। হাঁটতে হাঁটতে যখনই ক্লাসের দিকে যাব, তখনই আমাকে একটা মেয়ে পেছন দিক থেকে ধাক্কা দিল। আর ধাক্কা দেওয়ার ফলে আমি কিছুটা দূরে গিয়ে পড়ে গেলাম। আর পড়ে যাওয়ার পরে আমি পিছন ফিরে তাকিয়ে দেখতে পারলাম একটা জিন্স আর শার্ট পরা একটা মেয়েকে। মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি উঠে সামনে দাঁড়ালাম। আর সামনে দাঁড়ানোর পরে মেয়েটা আমাকে বলতে লাগলো, কিরে, তুই এই ভার্সিটিতে এসেছিস নতুন, তারপর আবার আমাকে সালাম না দিয়ে কোনো কিছু জিজ্ঞেস না করেই ভার্সিটির ভিতরে চলে যাচ্ছিস? তো সাহস তো কম নয়। আমি ভার্সিটিতে নতুন এসেছি, তাই আমি সঠিকভাবে এই ভার্সিটির নিয়ম কানুন জানি না। আর আপনাকেই তো আমি আগে কখনো দেখিনি। আর আপনি আমার সঙ্গে এরকমটা কেন করছেন? আমি তো আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি। তোর অন্যায় হলো তুই আমাকে সালাম দিসনি, আর আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস। তুই কি মনে করেছিস তোদের মতো ছোট লোকদের কাজ আমি জানি না? তোরা সুযোগ খুঁজিস যে কিভাবে বড় লোকের মেয়েদের সম্মান নষ্ট করা যায়। এখানে আমার কিসের দোষ? এখানে তো সম্পূর্ণ আপনার দোষ। আপনি তো পিছন দিক থেকে আমাকে ধাক্কা মারলেন। আমি তো আপনাকে সামনের দিক থেকে কখনোই ধাক্কা মারিনি। আপনি তো জোর করেই ধাক্কা দিলেন। আর আপনি আমাকে কেন কথা শোনাচ্ছেন? আরে ফারিয়া, তুই এখনো এই ছেলেটার সঙ্গে কথা বলছিস? এই ছেলেটাকে কয়েকটা দিয়ে দে তো। ছেলেটা হয়তো তোকে ভালোভাবে চিনতে পারে নাই, তুই বুঝিয়ে দিয়ে দে যে তুই কে। আর এরকম খ্যাত মুরগিটাকেই তো আমরা এতদিন ধরে খুঁজছিলাম। তুই ঠিকই বলেছিস। এরকম খ্যাত ছেলেটাকে তো আমি এতদিন ধরেই খুঁজছি, যাকে একটু র্যাগিং করতে পারবো মনের সুখে। এই তুই আমাদের সঙ্গে আয়, যদি না আসিস তাহলে কিন্তু পা ভেঙে দেব। আজকে এমনিতেই তুই অনেক অন্যায় করে ফেলেছিস। ওরা সামনে যেতে লাগলো, আর আমিও ওদের পিছনে পিছনে যেতে লাগলাম। জানি যে ও অনেক বড় লোক বাবার একমাত্র মেয়ে, এটাই হয়তো হবে। না হলে এরকম অহংকার থাকতো না। ওর বাবার হয়তো এই ভার্সিটির কোনো কিছু একটা হবে। আমি একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম, আর ওরা একটা গাড়ির উপরে বসে পড়ল। সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই ধাক্কা দেওয়া ফারিয়া মেয়েটাকে দেখে। মেয়েটা যেসব পোশাক পরেছে, প্রায় বেশিরভাগ অঙ্গগুলোই তার দেখা যাচ্ছে। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, আর তখন আমাকে পাশে থাকা মেয়েটা এসে একটা থাপ্পড় মারল। আর থাপ্পড় মারার পরে আমাকে বলতে লাগলো, এখন থেকে আমাদেরকে দেখলে সালাম দিবি, আর এই নে 500 টাকা। আমাদের জন্য দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। যদি না নিয়ে আসিস তাহলে পা ভেঙে দেব।
এই কথাটা শোনার পরে আমি কিছুটা অবাক হলাম, কারণ মেয়েরা যে সিগারেট খায় এটা এই ভার্সিটিতে না আসলে আমি হয়তো জানতেই পারতাম না। আমি টাকাটা নিয়ে দোকানে চলে আসলাম, আর দোকানে আসার পরে এক প্যাকেট সিগারেট কিনে বাকি টাকা নিয়ে ওদের কাছে আসলাম। ওদের কাছে এগুলো দিতেই ওরা প্যাকেট খুলে একটা সিগারেট ধরালো। বিশেষ করে ওই নীলা আর ওই মেয়েটা চুপচাপ মোবাইল টিপছে, আর আমাকে কিছুক্ষণ পর বলতে লাগলো, শোন, তুই এখন থেকে আমাদের হয়ে কাজ করবি। যদি ঠিক মতো কাজ করিস তাহলে তার জন্য তুই টাকা পাবি। কারণ তুই তো গরিব, তুই তো টাকা ইনকাম করতে পারিস না, তাই আমরাই তোকে সাহায্য করব, বুঝতে পেরেছিস? আর ছুটির পরে আমার সঙ্গে দেখা করে যাবি। আর তুই কোন বিভাগে ভর্তি হয়েছিস? আপু, আমি অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি, বাংলা আর সাহিত্য নিয়ে। আসলে ট্রান্সফার নিয়ে এখানে এসেছি। ওই ভার্সিটিতে একটা সমস্যা হয়েছিল, সেজন্য এখানে এসে গিয়েছি। ঠিক আছে, তুই এখন যা এখান থেকে। আর শোন, যদি তোকে আমি ছাড়া অন্য কেউ ডাকে বা র্যাগিং করতে চায় তাহলে আমার নাম বলবি, বুঝতে পেরেছিস? কারণ তোকে শুধুমাত্র আমি একাই র্যাগিং করব, আর কেউ র্যাগিং করতে পারবে না। নীলা, তুই এটা কিন্তু খেয়াল রাখিস। এই বলে মেয়েটা আবারও মোবাইল টিপতে লাগলো, আর আমি সেখান থেকে চলে আসলাম। আমি এসে ভাবতে লাগলাম, কোন শয়তানের পাল্লায় পড়লাম আমি। এসেছি একটা কাজ করতে, কিন্তু এখানে এসে দেখছি আমার কাজের পুরো 12টা বাজিয়ে দেবে এই মেয়েটা। যাই হোক, আমার কাজটা বন্ধ করে রাখা যাবে না। আমি ক্লাসে প্রবেশ করলাম। কিছুটা দেরি হয়ে গিয়েছে ওদের জন্য। আমি ক্লাসে প্রবেশ করতেই একটু পরেই স্যার চলে আসলেন, আর স্যার আসার পরে স্যার ক্লাস শুরু করলেন। আর একটা সময় আমাকে পেছনে বসে থাকতে দেখে স্যার আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, তা তুমি কি আকাশ চৌধুরী, যে নতুন ট্রান্সফার নিয়ে এখানে ভর্তি হয়েছো? ঠিক আছে, তাহলে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবে, কেমন? আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই আকাশকে নিজেদের বন্ধুর মতো মনে করবে। জি স্যার, আমি ফরিদপুর থেকে এখানে ট্রান্সফার নিয়ে ভর্তি হয়েছি। স্যার আমাকে বসতে বললেন, আমি বসে পড়লাম। বসে পড়ার পরে আমি ভাবতে লাগলাম, এখন কি করতে পারি। আমার ক্লাস করাটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো এখানে নাবিলকে পাওয়া যাবে কিনা, সেটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। আমি চারপাশে তাকাতে লাগলাম, আর তখনই দেখলাম নাবিলের পাশে যে থাকতো তার বন্ধু সেই ক্লাসের মধ্যেই আছে। আমি আর কোনোভাবে না তাকিয়ে ক্লাসে মনোযোগ দিলাম, কারণ কেউ যেন আমাকে সন্দেহ করতে না পারে। তারপর একে একে সব কয়টা ক্লাস শেষ করে বের হলাম। আর বের হওয়ার পরেই একটা ছেলে এসে আমাকে ধাক্কা দিল, আর ধাক্কা দেওয়ার সময় আমি কিছুটা সামনে এগিয়ে গেলাম। তারপর আমি পিছনে ফিরে তাকিয়ে দেখলাম যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছে সে নাবিলের বন্ধু। ছেলেটা আমাকে বলতে লাগলো, কিরে ফকিনীর বাচ্চা, তুই আমাদের ক্লাসে এসে স্যারের মন জয় করে নিলি, আর আমরা এতদিন ক্লাস করে স্যারের মন জয় করতে পারলাম না। তোর সঙ্গে স্যার এত কিসের কথাবার্তা? হ্যাঁ ফকিনীর বাচ্চা, তোকে দেখতে তো পুরো খ্যাতের মতো লাগে। তুই কেন আমাদের ভার্সিটিতে এসেছিস? জানিস না এটা বড়লোকদের ভার্সিটি, এখানে গরিবদের প্রবেশ নিষিদ্ধ। ভাই আপনি এরকমটা কেন বলছেন? আর আমি আমার নিজের যোগ্যতায় এখানে চান্স পেয়েছি, আর যদি যোগ্যতা না থাকতো তাহলে আমি এই ভার্সিটিতে কখনোই অ্যাডমিশন নিতে পারতাম না। তা আপনি শুধু শুধু কেন ধাক্কা দিলেন ভাই? আমার ইচ্ছা হয়েছে তাই আমি তোকে ধাক্কা দিয়েছি। তোর কিছু করার থাকলে তুই কোনো কিছু করে নে দেখি। তোর কত বড় সাহস! তুই জানিস আমি কে? আমি নাবিলের বন্ধু। নাবিল আমাকে ছাড়া একটা কাজ পর্যন্ত করে না। তুই দাঁড়া, নাবিলকে আমি ডাক দিচ্ছি, তারপর বুঝতে পারবি। ভাই শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নেই। প্লিজ ভাই আমাকে যেতে দিন, আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো ঝামেলা করতে আসিনি। আমি এই বলে চলে আসছিলাম, কিন্তু পিছন থেকে আমাকে আবারও ধাক্কা দিল। আমি সামলাতে না পেরে সিঁড়ির মধ্যে পড়ে গেলাম, আর সিঁড়িতে পড়ে যাওয়ার পরে আমি হাতের মধ্যে কিছুটা ব্যথা পেলাম, হাত ছিলে গিয়েছে। আমি উঠে আবারও সামনে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরে আমাকে আবারও ছেলেটা বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই আমাকে না বলেই এখান থেকে চলে যাচ্ছিলি? তোর সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাওয়ার? এখন থেকে আমাকে সম্মান দিয়ে চলবি। ছেলেটা আমার মা বাবার নামে গালি দিতে লাগলো। আমি এই ছেলেটার কলার ধরে ফেললাম, আর কলার ধরে ফেলার পরে এই ছেলেটা আমার দিকে অবাক হয়ে তাকালো।
আমি কলার ধরার পরেই যখন ঘুষি দিতে যাব তখনই মনে হলো এটা করা যাবে না। আমি তাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার পরেই ছেলেটা আমাকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরেই দেখলাম ফারিয়া এদিক দিয়েই যাচ্ছে। আর ফারিয়া এই অবস্থা দেখে ফারিয়া আমাদের কাছে চলে আসলো। আর আমাদের কাছে আসার পরে সে বলতে লাগলো, কিরে রাতুল, তোকে না জেলের ভিতরে নিয়ে গিয়েছিল, তা এত তাড়াতাড়ি ছাড়া পেলে কিভাবে? আর এর সঙ্গে কেন ঝামেলা করছিস? এটা শুধু আমাদের মুরগি, এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দে। নতুন মুরগি পেলেই সেটা তোরে নিয়ে এনজয় করিস। দেখ, ছেলেটা আমার কলার ধরেছে, আর ছেলেটার সঙ্গে আমার অলরেডি ঝামেলা লেগে গেছে, তাই আমি এই ছেলেটার সঙ্গে একটু মজা করতে চাই। তুই এখান থেকে যা। দেখ, ছোট লোকটাকে আমি আগে পেয়েছি, তার মানে আমি আগে র্যাগিং করব। তুই এটার মধ্যে কোনো নাক গলাবি না বলেছি। আমার কাজের মধ্যে বাধা দিতে আসলে এর পরিণাম কি হতে পারে সেটা তুই হয়তো জেনে গেছিস। সো এখন যা এখান থেকে। তখনই রাতুল ছেলেটা এখান থেকে চলে গেল। আর রাতুল চলে যাওয়ার পরে আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তখনই ফারিয়া মেয়েটা আমাকে তার পিছনে যেতে বলল। আমিও তার পিছন পিছন যেতে লাগলাম। আর যাওয়ার পরে ফারিয়া আবারও তার গাড়ির উপরে বসে পড়ল, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ পরে ফারিয়া আবারও বলতে লাগলো, আচ্ছা তুই কি করিস? তোর মূলত বাসায় কে কে আছে এটা বল ভালো করে। আর শোন, এই যে এই প্যাকেটটা, আজকে বিকেলবেলা এই জায়গায় একটা লোক আসবে, তুই তাকে এটা দিয়ে দিবি। আপু, আমি খুবই সাধারণ ঘরের একটা ছেলে, আমি এটা করতে পারবো না। আমি আগে ভিতরে জিনিসটা কি সেটা জানবো, তারপরে আমি এটা দিতে পারবো। আরে এটার ভিতরে কি আছে সেটা আমি নিজেও জানি না, এটা আমাকে আমার বান্ধবী নীলা দিল আর বলল তোকে দিয়ে এটা পাঠানোর জন্য। তুই এটা আজকে বিকেলবেলা এই জায়গায় নিয়ে এসে দিস, ঠিক আছে? আপু, আমি এসব কাজ করতে পারবো না, আমাকে মাফ করবেন। আর আমার বাসায় অনেক কাজ আছে, আমি তাহলে গেলাম। আমি এসবের মধ্যে নাই, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আমি কারো কাজ করার জন্য এখানে আসিনি। তখনই ফারিয়া আমাকে থাপ্পড় মারলো। আর ফারিয়া থাপ্পড় মারার পরেই নীলা সেখানে চলে আসলো। আর ফারিয়া নীলাকে এটা বলল। নীলাকে বলার পরে নীলা আমাকে আরও 2টা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে নীলা আমাকে বলতে লাগলো, তুই এটা আজকে বিকেলে এক জায়গায় নিয়ে যাবি, আর যদি না নিয়ে যাস তাহলে তোকে এমন মারবো যে কখনো এই ভার্সিটিতে ঢুকতেই পারবি না, সারা জীবন হাসপাতালে বসে থাকবি। আপু, আপনি যদি বলেন যে এটার ভিতর কি আছে, তারপরে আমি এটা নিয়ে যেতে পারবো। আমি এভাবে নিয়ে যেতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি যদি অন্য কিছু বলেন এনে দেওয়ার জন্য, আমি সেটা এনে দিতে পারি, কিন্তু এই কাজটা আমি কখনোই করতে পারবো না। আমি খুবই সাধারণ ঘরের একটা ছেলে। হ্যাঁ রে নীলা, তুই এটার মধ্যে কি আছে এটা তো আমারও জানার ইচ্ছে। অনেকদিন তো তুই আমাকেও পাঠিয়েছিস, আর ওই ছেলেটাই বা কে? তুই তো আমাকে কখনো এটার বিষয়ে কখনো কিছু বললি না। এই কথাটা শোনার পরে আমার অনেকটা সন্দেহ জাগে। তার মানে নীলা ফারিয়াকে বোকা বানিয়ে এসব কাজ করাচ্ছে। ফারিয়া দিতে যেয়ে যদি পুলিশের কাছে ধরা খেত, তাহলে সমস্ত কিছু ফারিয়ার নাম হতো। নীলা অত্যন্ত চালাক একটা মেয়ে। নীলার সঙ্গে না হয় আমাকে অন্যভাবেই কথা বলতে হবে, তাকে আমার টার্গেটের মধ্যে রাখতে হবে। তারপরে অনেক কথা বলার পরে একটা সময় আমি সেখান থেকে চলে আসলাম। আর ফারিয়া তার গাড়িতে উঠে পড়ল, আর সে চলে যেতে লাগলো। আমি রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমার সামনে একটা গাড়ি থামলো। আর গাড়ি থামার পরেই আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরেই আমি ড্রেস পরে নিলাম। পরার পরে নীলার গাড়ির পিছনে যেতে লাগলাম। নীলা আর ফারিয়ার বাসাটার বিপরীত দিকে আমি নীলার পিছনে যেতে লাগলাম। নীলা একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। আমার বিষয়টা অনেকটা খটকা লাগলো। হঠাৎ করে এই জঙ্গলের ভিতরে কেন যাচ্ছে নীলা? যেতে যেতে একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জঙ্গলটা খুবই পরিচিত, কারণ এখানে অনেক বদমাশ ছেলেগুলো আড্ডা দেয়, নেশা করে। এখান থেকে অনেক ছেলেগুলোকে আমি ধরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু নীলা এখানে আসার মন্তব্যটা কি সেটা বুঝতে পারলাম না। আর কিছু দূর যাওয়ার পরে নীলার গাড়িটা থেমে গেল, আর আমিও গাড়িটা কিছু দূরে যাওয়ার পরে পার্ক করলাম। আমার সঙ্গে সাকিব রয়েছে। সাকিব, তুমি গাড়িটা আর একটু সাইডে করে নিয়ে যাও, কারণ নীলা যদি বের হয় আর যদি এই গাড়িটা এখানে দেখে, তাহলে নীলা সন্দেহ করতে পারে। আমরা পরবর্তীতে তথ্য নাও পেতে পারি। আর পিস্তলটা বের করে সামনে আগাও আমার সঙ্গে। সাকিব আমার কথায় তাই করলো।
সাকিব গাড়িটা ভালোভাবে রেখে আমার সঙ্গে পিস্তল তাক করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি লুকিয়ে লুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে যাওয়ার পরে আমি যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নাবিলকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর তখনই নীলা নাবিলের কোলে গিয়ে বসে পড়ল। আর নাবিল হাত দিয়ে খারাপ কাজ করার চেষ্টা করছে নীলার সঙ্গে, কিন্তু নীলা এতে কোনো বাধা দিচ্ছে না। বুঝতে পারলাম নীলা আর নাবিল দুজনে মিলেই এসব কাজ করছে। তারপর নীলা নাবিলকে ওই প্যাকেটটা দেওয়ার পরে নাবিল নীলাকে আবার বলতে থাকে, নাবিল, আমার কিন্তু একটা জিনিস ভয় হচ্ছে। আজকে একটা খ্যাত ছেলে আমাদের ভার্সিটিতে প্রবেশ করেছে, তবে আমার মনে হচ্ছে যে এটা কোনো খ্যাত ছেলে নয়, কারণ তার বডি স্ট্রাকচার দেখে এটা মনেই হয় না, মনে হয় জিম করা শরীর, আর দেখতে অনেক বেশি সুন্দর। আমার মনে হয় ছদ্মবেশে কেউ ভার্সিটিতে প্রবেশ করেছে। ও কোনো এজেন্ট হতে পারে। আরে ডার্লিং, তুমি এত কেন চিন্তা করছো? তুমি জানো না আমি কি করতে পারি? ওই ছেলে যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এমনিতেই মেরে ফেলবো। আগে দেখো ছেলেটা কি আসলেই সাধারণ নাকি এর মধ্যে অসাধারণ কিছু আছে। আমার কাছে ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, কারণ আজ পর্যন্ত যারা আমাদের ভার্সিটিতে এসেছে তারা এইভাবে কখনোই আসেনি। যদিও গরিব ঘরের সন্তান থাকতো, তবুও মোটামুটি ভালো মনের জামা কাপড় পরে আসতো, কিন্তু এই ছেলেটা একদমই নিম্নমানের কাপড় চোপড় পরে এসেছে। দেখতে পুরাই বাজে লাগছে, কিন্তু তার বডি স্ট্রাকচার এইরকম বলছে না। ঠিক আছে, তুমি তাহলে এটার প্রতি খুব নজর রাখো। আজকে রাতে 10টা মেয়েকে নিয়ে পাঠাতে হবে ইন্ডিয়াতে। ওখানে আকরাম ভাই মেয়েগুলোকে আজকে রাতেই চাচ্ছে। আজকে রাতে দিতে পারলে আমাদেরকে অনেক টাকা দেবে। আর বস যদি এই কথাটা জানে তাহলে তো আরো অনেক বেশি খুশি হবে। আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। আর অলরেডি তো 9টা মেয়ে আছে, এবং আরেকটা মেয়েকে কোথা থেকে নিয়ে আসবো সেটাই চিন্তা করছি। আচ্ছা, এবার একটা কম দিই, পরের বার না হয় একটা বেশি দিয়ে দেব। আমরা ফর পেমেন্ট নিয়ে নেব, আর বসকে আমি এটাই বলবো, তুমিও এটাই বলবা। ঠিক আছে, তাহলে ওই মেয়েগুলোকে তুমি তাহলে রেডি করে দাও। সন্ধ্যার সময় ওদেরকে বর্ডার পার করে দিয়ে আসা হবে। আর তাদের হাতে তুলে দিতে পারলেই ওরা পুরো ক্যাশ টাকা দিয়ে দিবে। ঠিক আছে, আমি তাহলে ওদেরকে রেডি করে দিচ্ছি। আর এই প্যাকেটে মোটামুটি 2 লাখ টাকার ইয়াবা আছে, এগুলো সাপ্লাই করতে হবে। আর ভার্সিটিতে মোটামুটি সাপ্লাই করা হয়ে গেছে, এখন বাকিদের দিতে হবে। তখনই নীলা একটা রুমের ভিতর চলে গেল। আর নীলা একটা রুমের ভিতর যাওয়ার পরে কি করলো সেটা দেখতে পারলাম না। আর নাবিল সেখানে প্যাকেটটা খুলে ইয়াবা খেতে লাগলো, আর সঙ্গে যারা আছে তারাও খেতে লাগলো। আর বাকি ইয়াবাগুলো ওরা অন্য একটা ব্যাগের মধ্যে রেখে দিল। এগুলো দেখার পরে আমার মাথা কেমন যেন কাজ করছে না, কারণ একটা মেয়ে হয়ে এত কিছু করছে, এত খারাপ কাজ করতে পারে একটা মেয়ে। এটা আসলে নীলাকে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমি এগুলো ভিডিও করে রেখেছিলাম, কথাগুলো সহ। তারপর আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আর আমি ডিপার্টমেন্টে এসে দেখলাম কমিশনার স্যারের রুমে আরও 2-3 জন বড় বড় অফিসার বসে আছে। আমি তখন গিয়ে সামনে দাঁড়ালাম আর এই ভিডিওটা তাদেরকে দেখালাম। দেখানোর পরে ওরা কোনো কথা বলছে না। তারপর হঠাৎ করে কমিশনার স্যার আমাকে বলতে লাগলো, আকাশ, তুমি যেভাবে পারো এই পুরো গ্যাংটাকে তোমার আন্ডারে নিয়ে এসে ওদেরকে অ্যারেস্ট করো। আর এটা করলেও তো ওরা বেরিয়ে যাবে, ওদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। তোমাকে আমি সর্বোচ্চ পাওয়ার দিয়ে দিচ্ছি, তুমি আন্ডার কভার এজেন্টের হেড। স্যার, আমার মনে হচ্ছে এটার সঙ্গে আরও অনেকজন জড়িত আছে, এমনকি রাজনৈতিক কয়েকটি মানুষও রয়েছে। কারণ নাবিল এত বড় কাজ কখনোই করতে পারবে না। এমন কেউ আছে যে এপার বাংলা ওপার বাংলা মোটামুটি সকল দেশের সঙ্গে কানেক্টেড থাকে সব সময়, আর তার সাহায্য নিয়েই নাবিল এগুলো করে বেড়াচ্ছে। পুলিশের কাছে তথ্য আছে যে নাবিল মারা গিয়েছে, কিন্তু আসলে ওটা নাবিল ছিল না, ওটা নাবিলেরই প্রতিকৃতি অন্য একটা লোক ছিল। হ্যাঁ শারিয়ার, আমার এটাই মনে হচ্ছে। সেদিন বোম ব্লাস্টে নাবিল মারা যায়নি, কারণ নাবিল মারা গেলে সকল ব্যবসা বন্ধ হয়ে যেত। কারণ
এর পিছনে যে আছে সে নাবিলকে ছাড়া পুরা অচল। নাবিলকে ছাড়া কেউ পারবে না বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় এগুলোর সাপ্লাইয়ের জন্য। তাই আমারও এটা সন্দেহ হয়েছিল, আর তুমি এটা শিওর করলে। আচ্ছা, সমস্যা নেই। এখন তোমার নেক্সট প্ল্যান কি সেটা বলো। আর বাসিটিতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তোমার কথায় স্যার কিন্তু জানে তুমি একটা মিশনে গিয়েছিল, আর স্যার তোমাকে যত ধরনের সাহায্য আছে উনি তোমাকে করবে। স্যার, আমার মনে হচ্ছে আমাদের এলাকার এমপি ওনার সঙ্গে জড়িত আছে, কারণ নাবিলের কথাবার্তা দেখে বুঝলাম যে এখানে অনেক বড় বড় কেউ সংযুক্ত রয়েছে। স্যার, আমি আমার দায়িত্ব পালনে অটল থাকব। এখানে যেই থাকুক না কেন আমি সবাইকে নিয়ে শাস্তি দেব। আর নাবিল এবং তার পেছনে কে আছে এগুলো আমি গোড়া থেকে উপড়ে ফেলব। আকাশ, তোমার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি এটা করতে পারবে। তবে খেয়াল রেখো তোমার যেন কোনো ক্ষতি না হয়, কারণ তোমার পরিবার বলতে কিছু আছে, এটা মনে রাখবে। তোমার মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমার কোনো কিছু হয়ে গেলে তোমার মায়ের কাছে আমরা কোনো জবাবদিহিতা করতে পারবো না। আসলে তখন কোনো কিছু করার থাকবে না আমাদের, কিন্তু তুমি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। তাই তোমাকে এই অপারেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল খেলা, আর এটা মাথায় রাখতে হবে। স্যার, আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে। আমি যদি দেশের জন্য কোনো কিছু করতে পেরে শহীদ হয়ে যাই, এটাও আমার অনেক ভালো লাগবে। কেন জানেন? আমার মা একটা জিনিস বলতে পারবে সবাইকে যে আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, বাংলার মাটি থেকে এসব জঙ্গিবাদকে উচ্ছেদ করব আমি। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার। আর স্যার, নেক্সট প্ল্যান হলো কলেজের মধ্যে কারা কারা নাবিলের সঙ্গে সংযুক্ত রয়েছে সবাইকে টার্গেট রাখা। ওরা কার কার সঙ্গে কথা বলে কোথায় যায় সেগুলো আমার জানা প্রয়োজন। তারপরে আমি সামনে আগাতে পারবো। নাবিলকে আগেই কোনো কিছু করা যাবে না। নাবিলকে যদি এখন কোনো কিছু করতে চাই তাহলে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো না। আর আজকে রাতে 9টা মেয়েকে ইন্ডিয়াতে পাচার করা হবে। এখন ইন্ডিয়াতে কে রিসিভ করবে এটাও জানা প্রয়োজন। আর ইন্ডিয়া থেকে মেয়েগুলোকে কোন কোন দেশে পাঠানো হবে সেটাও ওই ইন্ডিয়ার লোক ধরতে পারলেই জানা যাবে। তবে ইন্ডিয়া থেকে কোন কোন দেশে যাবে এটার বিষয়ে নাবিল কোনো রকম কিছু জানে না, কারণ নাবিলের কাছ থেকে ওরা টাকা দিয়ে কিনে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। তোমার যখন যা যা প্রয়োজন আমাকে জানাবে অবশ্যই। আর খুব সাবধানে থেকো, যে কোনো সময় যে কিছু হতে পারে। তারপর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। আর খাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে আসলাম। আর হসপিটালে আসার পরে আমি আইসিইউতে তাকিয়ে দেখলাম আমার মাকে অক্সিজেন দেওয়া হয়েছে। মায়ের এখনও চোখ খুলেনি। ডক্টর বলেছে কবে চোখ খুলে সেটার কোনো ঠিক নেই, কারণ আম্মু কোমায় চলে গিয়েছে। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউই নেই। বাবাও পুলিশের চাকরি করতেন, কিন্তু একটা মিশনে যাওয়ার পরে বাবা নিজের প্রাণটা দিয়ে দেন। বাবার ইচ্ছে ছিল আমি যেন পুলিশে জয়েন করি, দেশের সেবা করতে পারি। সেই জন্য পুলিশে জয়েন করেছি। জানি না আমার কপালে কি আছে। মৃত্যুকে কখনো ভয় করি না, কিন্তু মাকে ছাড়া কখনো থাকতে পারবো, বা মায়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি যে নিজেকে কিভাবে কন্ট্রোল করব সেটাই বুঝতে পারছি না। আমি মায়ের পাশে বসে কান্না করতে লাগলাম। আর এভাবেই প্রায় কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর তখনই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দেখতে পারলাম ডক্টর সাহেব। ডক্টর সাহেব আমার বন্ধুর মতোই। আর তখন আমাকে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আকাশ সাহেব, আপনার চোখে জল একদম মানায় না। আপনি এত শক্ত একটা মানুষ, আর আপনার চোখে জল পড়ছে। এসব বিষয়ে চোখের পানি ফেলতে নেই। আপনি শুধু আল্লাহকে ডাকুন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু ঠিক করে দেবেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আপনার জন্য কোনো কিছু করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। ডক্টর সাহেব জানেন আমার মা আমাকে সব সময় বলতো, আকাশ বাবা, তুই কি কখনো কোনো কিছু করবি না? তুই কি চাকরি বাকরি কোনো কিছু করবি না? তোকে নিয়ে যে আমার অনেক বড় টেনশন হয়। ভাই জানেন, এখন আর আমাকে কেউ আর বলে না যে আকাশ তুই কেন চাকরি করছিস না। আমি জানি মা এগুলো আমাকে শুধুই বলতো,
মা চাইতো আমি যেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসি, কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসলাম, কিন্তু সেটা দেখার জন্য মায়ের আর ভাগ্য হলো না। জানি না মায়ের কখনো জ্ঞান ফিরবেও বা কিনা। আকাশ সাহেব, আপনি এসব কথা বাদ দিন। আপনি আমার কেবিনে আসেন, আপনার সঙ্গে কিছু আলোচনা করার আছে। ওনাকে যদি জাপানে নিয়ে যাওয়া যায়, ওখানে যদি উন্নত চিকিৎসা করানো হয়, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে, কিন্তু এটার খরচ অনেক বেশি পড়ে যাবে। আমি ডাক্তারের কেবিনে চলে আসলাম, আর কেবিনে আসার পরে ডাক্তারের সঙ্গে যথারীতি আলোচনা করতে লাগলাম। আর তখনই ডক্টর সাহেব আমাকে তার কম্পিউটারে আমাকে কিছু বিষয় জানাতে লাগলো। আমি সেটাই দেখতে লাগলাম। আর কিছুক্ষণ দেখার পর ডক্টর সাহেব আবারও বলতে লাগলো, শুনুন, আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি যে খরচ কম লাগানোর জন্য, কিন্তু জাপানে নিয়ে যাওয়া হলে কমপক্ষে আপনার 6 মাস ওখানে থাকতে হবে। আর 6 মাসে কত টাকা খরচ হতে পারে এটা হয়তো আপনি আমার চেয়ে ভালো জানবেন। তবে এটাই শিওর দিয়ে বলতে পারছি না যে ওখানে গেলে আন্টি সুস্থ হয়ে যাবে, কারণ সুস্থতার নিয়ামত সম্পূর্ণ আল্লাহর হাতে। আমরা শুধু চেষ্টা করতে পারি। ডক্টর, সমস্যা নেই, আমি ব্যবস্থা করছি। আপনি মাকে জাপানে পাঠানোর জন্য ব্যবস্থা করুন প্লিজ। যত টাকা লাগে আমি জোগাড় করব। তবু প্লিজ আপনি আমার মায়ের চিকিৎসা করুন। একটু ভেবে দেখুন, মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি সব কিছু বাদ দিতে পারবো, কিন্তু মায়ের কোনো কিছু হলে মেনে নিতে পারবো না। এভাবে ডক্টরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। আর কথা বলার পরে আমি বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। প্রায় বিকেল হয়ে গিয়েছে। আর বিকেলবেলা বাসায় ফেরার সময় হঠাৎ করেই একটা গাড়ি জোরে চালিয়ে যেতে লাগলো। আর তখনই রাস্তায় থাকা ময়লা আমার গায়ে এসে লাগলো। আমার প্যান্টের মধ্যে ময়লা লেগে গিয়েছে। আমি চিৎকার দিয়ে বললাম, চোখে দেখেন না এভাবে গাড়ি চালাতে হয় নাকি? এটা বলার পরেই গাড়িটা কিছুটা দূর যাওয়ার পরে থেমে যায়। আর থেমে যাওয়ার পরেই গাড়িটা আবারও পিছনে ব্যাক করতে থাকে। আর তখনই দেখতে পারলাম যে গাড়িতে ফারিয়া বসে আছে। আর ফারিয়া বসে থাকার পরে ফারিয়া গাড়ি থেকে নামলো। আর নামার পরে আমাকে দেখে আসতে লাগলো। আর তখন আমাকে বলতে লাগলো, কে? তুই আমাকে পিছন থেকে কি বলছিস? যা বলার সামনাসামনি বলবি। আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, তুই এটা দেখতে পাচ্ছিস না? তুই সাইডে কেন যাসনি? ফুটপাত দিয়ে রেখেছে, এটা তো আর এমনি এমনি ফেলে রাখার জন্য না। এখন থেকে ফুটপাত দিয়ে চলাফেরা করবি, না হলে আরেকদিন গাড়ি উপরে উঠিয়ে দেবো কিন্তু। আমি ফারিয়ার কথায় কোনো উত্তর দিলাম না। আর ফারিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে আমি আবারও ফুটপাত দিয়ে হাঁটতে লাগলাম। আসলে আমারই ভুল ছিল, আমি রাস্তায় চলে গিয়েছিলাম। আসলে মাথা ভর্তি এত টেনশন, সেই জন্য হয়তো এমনটা হয়ে গিয়েছে। আমি চুপচাপ হেঁটে যাচ্ছি দেখে ফারিয়া আবারও গাড়িতে উঠে পড়ল। আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে কফি নিয়ে ল্যাপটপে বসে কাজ করতে লাগলাম। আর ল্যাপটপে কাজ করতে করতে সময়টা পার হয়ে গেল। আমি ভালোভাবে তদন্ত করতে লাগলাম নাবিলের কাছ থেকে যেভাবেই হোক বাকি অপারেশনের জন্য আমার তথ্য পেতেই হবে। কিন্তু আজকে যে অপারেশন আছে সেটার জন্য আমার প্রস্তুতি নিতে হবে। আমি আমার মোবাইলটা বের করে কল দিলাম। আর কিছুক্ষণ কল হওয়ার পরে সাকিব কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ হওয়ার পরে আমি সাকিবকে বললাম। আর তখন সাকিব আমাকে বলতে লাগলো, স্যার, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছি। আমি সঠিক টাইমে সেই জায়গায় চলে আসব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার প্ল্যান অনুযায়ী কাজটা হয়ে যাবে। এই বলে সাকিব কলটা কেটে দিল। আর রাত 10টার সময় আমি রেডি হয়ে বের হলাম। মুখে মাস্ক পরা আছে, কেউ যেন আমাকে অপারেশনের সময় চিনতে না পারে, কারণ আমার কলেজে আরও অনেক বেশি কিছু করার বাকি আছে। আমি গাড়ি নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। আর তখনই দেখতে পারলাম আমার টিমের সকল সদস্য সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার টিমে মোট 7 জন কাজ করে। এই 7 জনকে নিয়ে আমি আমার টিমকে গঠন করেছি। সবাই খুব ভালো ভালো অফিসার, 1 নম্বর শুটার। ওরা ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করে পরীক্ষা দেওয়ার পরে আমার টিমে জয়েন হয়েছে। সবাই আমাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করে। আমি ওদেরকে ভালোবাসি। আমি যাওয়ার পরেই সবার সঙ্গে কথা বলতে লাগলাম। আর সবার সঙ্গে কথা বলার পরে আমি একটা জায়গার ম্যাপ ভালোভাবে বুঝিয়ে দিতে লাগলাম। ভালোভাবে এই ম্যাপটা লক্ষ্য করো।
আমরা যদি দক্ষিণ দিকে যাই তাহলে দক্ষিণ দিকে যাওয়ার ফলে আমাদের একটা নদী পড়বে। সেই নদীটা পার হতে আমাদের একটা রিস্কে পড়তে হবে, কারণ নদীটা অনেক বেশি গভীরতা আছে, আর আমরা সাঁতরে এত ভারী অস্ত্র নিয়ে যেতেও পারবো না। তাই আমাদের উচিত হবে উত্তর দিকেই একটু ঘুরে যাওয়া। তবে উত্তর দিক দিয়ে ঝামেলা হতে পারে, কারণ উত্তর দিক দিয়ে জঙ্গলটা যেমন আছে তেমনি জঙ্গলে অনেক কিছুই হতে পারে। জঙ্গলে হয়তো তাদের লোক থাকতে পারে, তাই আমাদের সেটারও খেয়াল রাখতে হবে। এখন আমার প্ল্যান হলো, সাকিব তুই একটা টিম নিয়ে নদীর সাঁতরে পার হয়ে যাবি। সাথে এত ভারী অস্ত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোমরে যেটা থাকবে ওটা নিয়েই চলে যাবি। আর আমরা এদিকে জঙ্গল দিয়ে পার হব, আর আমরা এই জায়গায় এসে মিলিত হব। মিলিত হওয়ার পরে যে যার মতো চারদিক ছড়িয়ে পড়ব, ওদেরকে আমরা চারদিক থেকে ঘিরে ফেলব। এটাই হবে আমাদের অপারেশন। আর আমার কথা ছাড়া একটা গুলিও কেউ করবে না, যা কিছু হয়ে যাক না কেন। ওই মেয়েগুলোর কোনো প্রকার ক্ষতি হতে দেওয়া যাবে না, কারণ ওরা আমাদের সঙ্গে না পেরে ওই মেয়েগুলোর ক্ষতি করে দিতে পারে। তাই আমাদেরকে চিন্তা রাখতে হবে যে ওই মেয়েগুলোকে আগে সেফ করতে হবে, আর নিজেরা সেফ থাকলে কিন্তু অন্যদেরকে সেফ রাখতে পারবো। তাই নিজের নিরাপত্তাটা নিজেকেই দিতে হবে। আমাদের ভয় পেলে চলবে না, আমরা মৃত্যুকে সবসময় হাতে নিয়ে ঘুরছি। চলো তাড়াতাড়ি, আমরা কিছু দূর যাওয়ার পরেই আলাদা হয়ে যাব। সাকিব আর সবাই মাইক্রোফোনেই কানেক্টেড থাকবে। যখনই সন্দেহজনক কোনো কিছু দেখবে তখনই সাথে সাথে সবাইকে ইনফর্ম করবে তোমরা সবাই আমাকে। তারপরে গাড়িটা সাকিব চালাতে লাগলো, আমি ম্যাপটা ভালোভাবে দেখে নিতে লাগলাম। আর কিছু দূর যাওয়ার পরে এই গাড়িটা রেখে দিলাম। গাড়িটা রেখে দেওয়ার পরে আমার প্ল্যান অনুযায়ী আমি জঙ্গল দিয়ে আমার সঙ্গে আরও 3 জনকে নিয়ে যেতে লাগলাম। আমি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছি। কিছুটা দ্রুত গতিতে যেতে হচ্ছে, কারণ বেশি দেরি হয়ে গেলে আমরা অপারেশনটা করতে পারবো না। আর হঠাৎ করেই আমি একটা গাছের সঙ্গে ধাক্কা খাই, কিন্তু এই গাছটা মনে হচ্ছে কোনো কৃত্রিম একটা গাছ, কারণ গাছটার সঙ্গে ধাক্কা লাগার পরে এই গাছটা পড়ে যায়। তার মানে এটাই ছিল তাদের মূলত সংবাদ দেওয়ার একটা মাধ্যম। তারপর আমরা সেখানেই শুয়ে পড়লাম, আর তখনই 2টা ছেলে এখান দিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। অন্ধকারে ওরা আমাদেরকে দেখতে পেল না, আর ঘোরাঘুরি করার পরে গাছের ডালে 2-1টা বানরকে দেখতে পেল, আর এটা ভেবে ওরা চলে গেল। ভাগ্য ভালো যে বানরগুলো সে সময় গাছের ডালে ছিল, ওরা টর্চ লাইট দিয়ে সেগুলোকে দেখেছে। তারপরে আমরা আবারও সামনের দিকে এগোতে শুরু করলাম, আর ওদিকে ওরা নদী পার হয়ে গেল। নদী পার হয়ে ওরা আমাদের জন্য ওয়েট করছে। আমরাও প্রায় 10 মিনিট পরে সেখানে এসে পৌঁছালাম। আর পৌঁছানোর পরে আমি তাড়াতাড়ি করে স্যারকে কল দিলাম, আর কল দেওয়ার পরেই স্যার কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে আমি ওনাকে বলতে লাগলাম, স্যার আমাদের আরও হেলিকপ্টারে করে কিছু ফোর্স লাগবে জঙ্গলের মধ্যে। মনে হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে যে মানুষটা আছে তার লোকজন সেখানে অবস্থান করছে, আমাকে সেটা জানতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি 5 মিনিটের ভিতরে আর কিছু অফিসার পাঠিয়ে দিয়েছি। বেস্ট অফ লাক। আমি কল কেটে দিলাম, আর কল কেটে দেওয়ার পরে আমি সবাইকে বললাম চারদিক থেকে ঘিরে ফেলার জন্য। আর তখনই দেখতে পারলাম একটা ট্রাকে করে সবাইকে নিয়ে আসা হলো, আর একে একে একজনের সামনে সেগুলো দেখে দেখে অন্য একটা ট্রাকের মধ্যে তোলা হচ্ছে। আর সেই সময়ই আমি ফায়ার করলাম। কিছুক্ষণ পরেই হেলিকপ্টারে করে উপর থেকে ফায়ার করতে লাগলো, আর সবাই চারদিকে ছুটাছুটি করে পালিয়ে যাচ্ছে। আমার দরকার ওই ইন্ডিয়ার ওই জঙ্গিটাকে। চারদিক দিয়ে গোলাগুলির সময় কে কোথা দিয়ে পালাচ্ছে সেটা আমি খেয়াল না করলেও আমি এটার প্রতি অনেকটা খেয়াল করে রেখেছিলাম, যেন আমি কোনোভাবে ওকে ধরতে পারি। আর সেটা আমি সফল হলাম। দৌড়ে পালিয়ে যাচ্ছিল, আমি তার দিকে দৌড়ে গিয়ে ধরে ফেললাম এবং পায়ের মধ্যে একটা গুলি করলাম। গুলি করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর আমি তাকে গিয়ে মারতে শুরু করলাম, আর তারপর আমি তাকে আমার গাড়িতে তুলে ফেললাম। গাড়িতে তুলে ফেলার পরে সবাইকে দিয়ে তাকে পাঠিয়ে দিলাম আমার সিক্রেট রুমে। এদিকে আমি সেখানে ব্লাস্ট করে দিলাম, আর ব্লাস্ট করে দেওয়ার পরেই সবাই ছুটোছুটি করে পালিয়ে গেল। আর এদিকে মেয়েগুলোকে আমি সেফ জায়গায় রেখে ওদেরকে গাড়িতে উঠতে বললাম, আর ওরা গাড়িতে উঠে পড়ল। তারপর আমি ওদেরকে নিয়ে থানায় চলে আসলাম, আর থানায় আসার পরে বললাম সবাইকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, আর যারা দূরে আছে তাদেরকে কালকে পৌঁছে দেওয়া হবে। আপাতত এই থানায় অবস্থান করার জন্য আমি এই দায়িত্বটা করিম সাহেবকে দিয়ে দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম।
বাসায় আসার পরে আমি সাকিবকে জিজ্ঞাসা করলাম কোনো কিছু বের করতে পেরেছে কিনা। আর তখন সাকিব বলতে লাগলো, স্যার ওর নাম হলো ইমরান, তবে আমার মনে হচ্ছে না যে সেই ইন্ডিয়াতে দায়িত্ব থাকা সেই ইমরান। ও ইমরানের ছদ্মবেশে এসেছে। ইমরান নিজে তার ছদ্মবেশে ধারণ করে তাকে বাংলাদেশে পাঠিয়েছে এটা রিসিভ করার জন্য, কিন্তু ও কোনো কিছু বলতে পারছে না, শুধুমাত্র নামটাই বলেছে। আমি তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আপনার আলমারিতে রেখে দিয়েছি। আমি সাকিবকে বললাম এটাকে চেয়ারে নিয়ে এসে ঘুম থেকে ওঠানোর জন্য। সাকিব আলমারি থেকে এটাকে বের করে চেয়ারের মধ্যে বসালো, আর বসানোর পরে আমি তার সামনে বসলাম। আর তখন আমি তার দিকে তাকালাম, আর তাকানোর পরে আমাকে বলতে লাগলো, তুই আমার কোনো কিছু করতে পারবি না। তুই আমার ক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানিস না, তাই তুই আমাকে ধরে এনেছিস। তোর মতো পুলিশ আমি প্রতিদিন আমার পকেটে রেখে দেই। আমার মতো অফিসার হতে গেলে তোকে আরও কয়েকবার জন্ম নিতে হবে। এখন বল, তুই কার হয়ে কাজ করছিস? সত্যি কথাটা বল, তুই কে? আমার মনে হয় না তুই সেই ইমরান যার সঙ্গে নাবিলের কোনো সম্পর্ক আছে। আসলেই তোকে ইমরান কি ছদ্মবেশে পাঠিয়েছে? আমাকে কেউ ছদ্মবেশে পাঠায়নি, আমি নিজেই ইমরান। আমি নাবিলের সঙ্গে কাজ করি, শুধুমাত্র মেয়েগুলোকে পাচার করে নিয়ে যাই। এটা ছাড়া কোনো কিছু না। আরে আমরা তো শুধু পুঁটি মাছ, বড় মাছ তো এখনো সাগরে ডুব দিয়ে আছে। হ্যাঁ, সেটাই তো আমি জানতে চাই। বল, তোর পিছনে কে আছে? তুই কার কথায় এমন কাজ করছিস? আমার মনে হচ্ছে না যে তুই ইমরান। এই বলে আমি তার হাতের আঙুল কেটে দিলাম, আর হাতের আঙুলটা কাটার পরে আমি সেখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে তার মুখের মধ্যে কাগজ ঢুকিয়ে ইচ্ছে মতো পেটাতে লাগলাম। আর এভাবে কিছুক্ষণ টর্চার চলার পরে ছেলেটা আমাকে কিছু বলতে চাইল। আমি তার মুখ থেকে কাগজটা সরিয়ে দিলাম, আর তখন ছেলেটা আমাকে কান্না করতে করতে বলতে লাগলো, ভাই আমাকে আর মারবেন না, আমি সব কিছু বলে দিচ্ছি। আসলে ইমরান ভাই এখানে আসেইনি। ইমরান ভাই এখনও ইন্ডিয়াতে রয়েছে। আমি ইমরান ভাইয়ের ছদ্মবেশে এসেছি এগুলো রিসিভ করার জন্য। কারণ ইমরান ভাইয়ের আসলে যদি ইমরান ভাইয়ের কোনো সমস্যা হয়, সেই জন্য ইমরান ভাই এই বুদ্ধিটা করেছে। আমাকে শুধুমাত্র ইমরান ভাইয়ের মতো প্লাস্টিক সার্জারি করে বানানো হয়েছে। এসব কাজ শুধুমাত্র আমি হ্যান্ডেল করে থাকি। ইমরান ভাই ডেরায় আছে। ও ভালো কথা। তা এখন ভালো করে বল যে পরবর্তী টার্গেট কে কে আছে, আর এরপর তোদের কোন কোন জায়গা থেকে মালামাল আসবে। ভাই এটা ইমরান ভাই আমাকে একদিন আগে থেকে জানিয়ে দেয়, আর আমি সেই অনুযায়ী কাজ করে থাকি। এরপরে মনে হয় শপিং মলে ব্লাস্ট করতে পারে, শুধুমাত্র পুলিশ প্রশাসনকে একটু নাড়িয়ে দেওয়ার জন্য। প্রায় ওখানে 5,000 মানুষ মারা যেতে পারে, সে অনুযায়ী ধারণা করা হচ্ছে। ও আচ্ছা, তার মানে তোরা তলে তলে এই বুদ্ধি করছিস। ঠিক আছে, আমি যে পর্যন্ত আছি এই পর্যন্ত তোরা মানুষের কোনো ক্ষতি করতে পারবি না। এখন বল, তোরা মাদক দ্রব্যগুলো কোথা থেকে নিয়ে আসিস, আর এগুলো কোথায় কোথায় বাংলাদেশে সাপ্লাই করিস এবং কার মাধ্যমে? আমি তো শুধুমাত্র ইন্ডিয়া থেকে বর্ডার পার করে দেওয়ার পরে নাবিলের কাছে দিই। নাবিল সেগুলো পুরো দেশের মধ্যে ছড়িয়ে দেয়। বিশ্বাস করেন, বাংলাদেশে যতগুলো ভার্সিটি রয়েছে সকল ভার্সিটিতে নাবিলের কানেকশন আছে, আর সে অনুযায়ী নাবিল সবাইকে দিয়ে দেয়। আর এই কাজে হেল্প করে এখানের এসিবি সাহেব। তার সহায়তায় পুলিশ চেকপোস্ট কোনো সমস্যা করে না, আর এই জন্য এসিবি সাহেব অনেক পার্সেন্টেজ পায় ইমরান ভাইয়ের কাছ থেকে। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছুই জানি না। তারপর আমি তাকে আবারও ইঞ্জেকশন দিয়ে দিলাম, আর ইঞ্জেকশন দিয়ে দেওয়ার পরে সে আবারও ঘুমিয়ে পড়ল। আর ঘুমিয়ে পড়ার পরে আমি ল্যাপটপে কিছু কাজ করতে লাগলাম। আমাকে যে করেই হোক বোম ব্লাস্টটা আটকাতেই হবে। কালকেই মনে হয় বোম ব্লাস্ট হতে পারে, কারণ কালকে ওই শপিং মলে ছোট একটা অনুষ্ঠান রয়েছে। একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন করা হবে, সেখানেই প্রায় মানুষের ভিড় লেগে আছে। কিছু বড় বড় মানুষ আসবে সেই জন্য। তারপর আমি তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে পড়ার পরে সাকিব আমাকে বলতে লাগলো, স্যার আপনি একটা জঙ্গিকে আপনার বাসার মধ্যে রেখে আসলেন। এখন আপনার যদি কোনো সমস্যা হয়, ওরা যদি আপনার বাসাটা চিনে ফেলে, তখন আপনার তো অনেক ক্ষতি হয়ে যাবে। এখন এসব চিন্তা বাদ দে, তাড়াতাড়ি গাড়ি বের কর। এখনই শপিং মলে যেতে হবে, আর বোম ডিসপোজাল ইউনিটকে তাড়াতাড়ি শপিং মলের সামনে আসতে বল। সাকিব গাড়ি বের করলো, আর গাড়ি বের করার পরে সাকিব ড্রাইভিং করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই আমরা শপিং মলের সামনে চলে আসলাম। আর শপিং মলের সামনে আসার পরে সন্ধ্যা হয়ে গেল,
আর তখনই সাকিব গাড়ি থেকে নামলো, আর আমিও গাড়ি থেকে নামতেই হঠাৎ করে ফারিয়া আমার সামনে চলে আসলো। আর ফারিয়া আমার পোশাক দেখে আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি ফারিয়াকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে আসলাম। আর কিছুক্ষণ পরেই বোম ডিসপোজাল ইউনিট ওরা চলে আসলো। আর ওরা আসার পরে সমস্ত শপিং মল চেক করতে লাগলো, কিন্তু কোথাও কোনো কিছু পাওয়া গেল না। আমার মনে হয় ওরা আজকে রাতেই কোনো কিছু একটা করবে। ওদের মধ্যে কেউ না কেউ বোম রেখে যাবে কালকের জন্য, আমি 100% শিওর। আমি সবাইকে শপিং মল থেকে বের হওয়ার জন্য না করলাম। আমি আমার পুরো টিমকে পুরো শপিং মলটাকে ঘিরে ফেলতে বললাম, কাউকে যেন বাইরে যেতে দেওয়া না হয়। এর মধ্যে ফারিয়াও রয়েছে। ফারিয়া আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। আর ফারিয়া আমার কাছাকাছি আসতেই ফারিয়া এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমাকে তো এখানে আমি কখনো আশা করিনি। বলো তুমি কে? তাহলে কলেজের মধ্যে এত ছদ্মবেশে থাকার কারণটা কি ছিল? ফারিয়া, আমি এখন তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। আমি এখন জরুরি একটা কাজ করছি। এই কাজটা না করলে প্রায় 5,000 মানুষের ক্ষতি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই তোমার উত্তর দিতে পারবো না। তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমার তো বাসায় যাওয়ার প্রয়োজন। আমি তো শপিং করতে এসেছি প্রায় অনেকক্ষণ আগে। এভাবে দাঁড়িয়ে থাকতে কি আর ভালো লাগে? আর আমার সঙ্গে তো নীলা ছিল। নীলা আবার কোথায় চলে গেল যে? কি বলে তুমি? তোমার সঙ্গে নীলা ছিল? আচ্ছা, নীলা কি ড্রেস পরে এসেছিল তুমি খেয়াল করেছো? প্লিজ তুমি একটু বলো, তাহলে তোমার জন্য 5,000 মানুষের জীবনটা বেঁচে যাবে। কিন্তু আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। নীলার সঙ্গে এই বোম ব্লাস্টের সাথে কি সম্পর্ক থাকতে পারে? নীলা তো একটা ভালো মেয়ে, আমার বান্ধবী। আমার বান্ধবীকে তো আমি খুব ভালোভাবেই চিনি, তাই না? তুমি কি তাহলে ভার্সিটিতে ছদ্মবেশে তদন্ত করার জন্য এসেছিলে? দেখো, আমি ভার্সিটিতে আমার তদন্ত করার জন্যই গিয়েছিলাম, আর এরপরেও যাব। তুমি এটার বিষয়ে ভার্সিটিতে কাউকে জানাবে না। আমাকে দেখেছো, এটা ভালো কথা, কিন্তু কাউকে জানানোর প্রয়োজন মনে করবে না। তাহলে কিন্তু আমার তোমার দুজনেরই বিপদ হবে, বুঝতে পেরেছো? তখন আমার কাজে আমি সাকসেসফুল হতে পারবো না। আমি নীলাকে আজকে খুব ভারী একটা ড্রেস পরতে দেখেছি। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, কারণ এই গরমের মধ্যে ও ভারী ড্রেস পরে শপিং করতে এসেছে। আমার কোনো কিছু তেমন কেনার ছিল না। আমি শুধুমাত্র 2টা পারফিউম কিনেছি। এই যে দেখো, অনেক ভালো ব্র্যান্ড। তখনই হঠাৎ করে কেউ যেন আমাকে গুলি করতে লাগলো। আমি তাড়াতাড়ি করে আমার মাস্ক পরে নিলাম, আর মাস্ক পরে নেওয়ার পরেই ফারিয়ার হাতের পাশ দিয়ে একটা গুলির বুলেট চলে গেল। আরেকটুর জন্য হলেই ফারিয়ার হাতের মধ্যে লেগে যেত। আমি ফারিয়াকে হাতের মধ্যে টান দিয়ে আমার পিছনে নিয়ে আসলাম। আমার পিছনে নিয়ে আসার পরে আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলাম। কয়েকটা ছেলে আমাদেরকে গুলি করছে, আর আমি সবাইকে বললাম নিচে চলে যাওয়ার জন্য, কিন্তু লোকজন ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে। তার জন্য ওদের একটা গুলি একটা ছোট বাচ্চার শরীরে লেগে যায়, আর বাচ্চাটা সেখানেই মারা যায়। আমার মাথা কাজ করছে না, কি করব। আর হঠাৎ করেই সেখানে ব্লাস্ট হয়। আমি কোনো মতেই ফারিয়াকে নিয়ে বের হয়েছি। আমার হাতের মধ্যে লেগে গিয়েছে অনেকটা। আর তখন আমি ফারিয়াকে বলতে লাগলাম, ফারিয়া, তুমি এখন তাড়াতাড়ি করে তোমার গাড়ি নিয়ে বাসায় চলে যাও। এখানে আরো অনেক বেশি সমস্যা এবং ঝামেলা হতে পারে। প্লিজ চলে যাও। আরেকটু হলেই তোমার কি হতো সেটা তুমি একবার ভেবে দেখেছ? আমি ফারিয়াকে জোর করে পাঠিয়ে দিলাম। ফারিয়াকে পাঠিয়ে দেওয়ার পরে আমি ওখানে থাকা 3জন ছেলেকে ধরে ফেললাম, আর একজন ছেলে সেখানেই আমার গুলিতে মারা গিয়েছিল। আর 3জনকে ধরে আমি সরাসরি থানায় নিয়ে আসলাম। আর থানায় নিয়ে আসার পরে আমি ওদেরকে 3rd ডিগ্রি দিতে লাগলাম। আর এদিকে শপিং মলে তেমন কোনো প্রকার ক্ষতি হয়নি, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা মারা গিয়েছে তাদের গুলিতে। তখনই কমিশনার স্যার আমাকে কল দিল, আর কল দেওয়ার পরে আমাকে ওপাশ থেকে বলতে লাগলো, আকাশ, তুমি একটা ভালো কাজ করেছো, না হলে আরো অনেক মানুষের প্রাণ যেত। কিন্তু ওই ছোট বাচ্চাটা মারা গেছে, তার মা বাবার অবস্থা খুবই খারাপ। তুমি ওদেরকে একটু সান্ত্বনা দাও। তুমি সান্ত্বনা দিলে ওরা কিছুটা বুঝবে। স্যার, ওদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই, কারণ আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি। আমি ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। স্যার, শপিং মলে অনেক বেশি লোক ছিল, সবাই ছোটাছুটি করছিল, কিছুই করার ছিল না। আমি থানায় বসে আরও কিছু কাজ করতে লাগলাম। ওর ব্যাপারে যত রকমের রিপোর্ট আছে সবগুলো তৈরি করতে লাগলাম। নাবিলের ব্যাপারে আর আমার কাছে যথেষ্ট রিপোর্ট রয়েছে। তাকে ইচ্ছে করলে আমি অ্যারেস্ট করতে পারি।
তাকে অ্যারেস্ট করে শুধু শুধু সরকারের অন্ন ধ্বংস করব না, তাকে সরাসরি ক্রস ফায়ার করব, এটাই আমার চিন্তা রয়েছে। এভাবেই প্রায় অনেকটা সময় পার হয়ে যায়। রাতের বেলা আমি হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে আসার পরে আমি মায়ের কেবিনের সামনে বসে কিছুক্ষণ মাকে দূর থেকে দেখলাম। আর তখন ডক্টর এসে আমার কাঁধে হাত রাখলো আর আমাকে বলতে লাগলো, আকাশ সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মায়ের অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। ওনার যে কোনোদিন জ্ঞান ফিরতে পারে, আপনাকে সুসংবাদটা দেওয়ার ছিল। আপনার মোবাইলটা বন্ধ না হলে ফোনেই জানিয়ে দিতাম। আমি কোনো কথা বলতে পারলাম না। আমি ডক্টরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ডক্টর আমার খুশি দেখে সেও চোখে পানি ধরে রাখতে পারল না। তারপরে আমি কিছুক্ষণ সেখানে থেকে বাসায় ফিরতে লাগলাম। হেঁটে হেঁটে বাসায় ফিরছি আর ভাবছি ফারিয়া মেয়েটা অহংকারী নয়। এটা আমি তাকে প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম। হয়তো আমার সঙ্গে একটু মজা করেছে। আমি যে তাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু ফারিয়া কি আমাকে ভালোবাসবে কখনো? এটা কি আদৌ সম্ভব? হয়তো সম্ভব না। আমি এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে শুয়ে শুয়ে একটু মোবাইল টিপতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বাসায় এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আকাশের কথা। ছেলেটাকে প্রথম দিন দেখেই আমি ক্রাশ খেয়ে গেছিলাম। তার জন্য একটু বেশ ভালোই মজা করেছি। কিন্তু মজা করার পরে আজকে যে আমাকে বাঁচিয়ে আনলো, সেটা সত্যি অসাধারণ। এখানে অন্য কেউ থাকলে হয়তো আমাকে এখান থেকে নিয়ে আসার ক্ষমতা করার কিছু ছিল না। আকাশকে মোটামুটি আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি, তবুও সে কোনো প্রকার এগুলো মনে না রেখে আমাকে সেখান থেকে নিয়ে আসলো। চাইলেই সে আমাকে না নিয়ে আসলেও পারত। ঠিক এমন মানুষ হয়তো আমি চেয়েছিলাম, যে সব সময় আমাকে আগলে রাখবে। আচ্ছা, আমি কি তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি? আমি আমার নিজেকেই প্রশ্ন করলাম আর নিজে নিজেই হাসতে লাগলাম। টিভিতে তখনই নিউজ হতে লাগলো। আমি নিউজটা ভালোভাবে মনোযোগ দিয়েই দেখতে লাগলাম। কিন্তু নীলার সঙ্গে ওর কী সম্পর্ক থাকতে পারে? নীলা কি তাহলে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে আছে? আগে নীলাকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে আমার ক্ষতি হতে পারে। দেখি কি হয়। তবে আকাশের নাম্বারটা পেলেই ভালো হতো। আমি আমার বাবার কাছে চলে আসলাম। আর বাবার কাছে আসার পরে বাবাকে বললাম কমিশনার সাহেবের কাছ থেকে সে আকাশের নাম্বারটা নিয়ে দেওয়ার জন্য। আমি আকাশের সাথে কথা বলতেই বাবা চিনে ফেলল। হয়তো বাবার সঙ্গে আরও অনেক কথা হয়েছে। বাবাই আমাকে নাম্বারটা দিল। তবে বাবাকে বুঝতে দিলাম না, বাবাকে বলেছি এমনিতেই। আমার ভার্সিটিতে একটা ঝামেলা হয়েছে, সেটারই সমাধান করতে কালকে যেতে বলব। আমি সেই নাম্বারটা নিয়ে রুমে চলে আসলাম। আর রুমে আসার পরে ভাবতে লাগলাম, এখন কি কল দিব যদি ঘুমিয়ে থাকে? কারণ এখন রাত প্রায় 11:30 বেজে গেছে। আর কোনো কিছু না ভেবে আমি তার নাম্বারেই কল দিলাম। আর 3-4টা কল হওয়ার পরেই কলটা রিসিভ করলো। আর ঘুম ঘুম চোখেই আমাকে বলতে লাগলো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কে বলছি এটা এখন বলবো না, নিজেই গেস করে নাও আমি কে বলছি। যাকে এত কষ্ট করে বাঁচিয়ে আনলি, তাকে কি করে এত সহজে ভুলে যাও? দেখুন, আপনি মনে হয় রং নাম্বারে কল দিয়েছেন। আমি এখন ঘুমাবো। আমাকে প্লিজ আর কোনো বিরক্ত করবেন না। প্লিজ কলটা রাখেন। আপনারা সব অযথা কথাবার্তা আমার মোটেও ভালো লাগছে না। আরে এখন যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, তাহলে তোমার সঙ্গে আমার প্রেমটা হবে কিভাবে বলো তো? তুমি তো নিজে কখনো আমাকে বলবে না যে ভালোবাসি, কারণ তোমাকে দেখে বোঝা যায় তুমি গম্ভীর মনের একটা মানুষ। তাই আমিই তোমাকে পটানোর চেষ্টা করছি। ও ফারিয়া, প্লিজ ফারিয়া, তুমি কেন এমনটা করছো? আর আমি না তোমার ভার্সিটির জুনিয়র ছেলে, তাহলে জুনিয়রদের সঙ্গে তুমি এরকমটা কেন বলছো? ভার্সিটির তোমার বান্ধবীরা দেখলে তো তোমাকে অপমান করবে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আর তুমি তো কালকে বলেছিলে যে আমি নাকি খ্যাত। তাহলে কেন কল দিয়েছো তুমি এই খ্যাতের কাছে? আরে সেদিন তো আমি শুধুমাত্র এমনিতেই মজা করছিলাম। আসলে প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, তার জন্য তোমাকে নিয়ে একটু মজা করলাম। এটা ছাড়া আর কোনো কিছুই ছিল না। নীলা আমাকে আরও কিছু করতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। প্লিজ ক্ষমা করে দাও এটার জন্য। আমি সত্যি এমনটা নই, আমি ওদের মতো না। দেখো ফারিয়া,
আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার মাথায় অনেক টেনশন। তুমি আমাকে প্লিজ ঘুমাতে দাও। আমার ঘুম না হলে আমার সমস্যা হয়। প্লিজ, তোমার সঙ্গে আমি সকালবেলা ভার্সিটিতে কথা বলবো না হয়। তবুও এখন কলটা রেখে তুমি ঘুমাও। ঠিক আছে, আমি কলটা রাখতে পারি, তবে আমাকে কথা দিতে হবে ভার্সিটিতে তুমি 30 মিনিট আগে আসবে, কারণ এই 30 মিনিট আমি তোমার সঙ্গে গল্প করব, আর বান্ধবীদের সামনে আমি তোমার সঙ্গে সেদিনের মতোই ব্যবহার করব, ঠিক আছে? ঠিক আছে, তুমি তাহলে এখন কলটা রেখে তাড়াতাড়ি ঘুমাও। আমার অনেক ঘুম পেয়েছে। আমার ঘুম না হলে আর অনেক সমস্যা হয়। এই বলে আমি কলটা কেটে দিলাম। তুমি কি মনে করেছো তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? তোমাকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না। তোমাকে জ্বালাতন করতে করতে একটা সময় তুমি নিজেই আমাকে বলবে, ফারিয়া তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি বিয়ে করব। তুমি হবে আমার রানী, তোমাকে তো শান্তিতে থাকতে দেবো না। তুমি যেখানে আমিও সেখানে। আমি এসব ভেবে আর মনে মনেই হাসতে লাগলাম। আর ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম আর তাড়াতাড়ি করে ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। নাস্তা করে আসার সময় পাইনি, কারণ শাহরিয়ারের সঙ্গে কথা বলতে হবে আমার। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসেই আগের মতো খ্যাত হয়ে এসেছি। দেখতে পুরাই বাজে লাগছে। রাস্তার লোকেরা পর্যন্ত আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে আসার পরে দেখতে পেলাম এখনো কেউ আসেনি, কিন্তু গাছের নিচে ফারিয়া বসে আছে। আমি ফারিয়ার কাছে গেলাম, আর ফারিয়ার কাছে যাওয়ার পরেই ফারিয়া আমাকে বসতে বলল। আমি তার পাশে বসে পড়লাম। আর তখন ফারিয়া তার ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করলো, আর বের করার পরে আমাকে সামনে দিল। সামনে দেওয়ার পরে দেখলাম পায়েস রান্না করে নিয়ে এসেছে। আর তখনই কোনো কিছু না বলে ফারিয়া আমাকে 1 চামচ খাইয়ে দিল। আর আমি খাওয়ার পরে বুঝতে পারলাম চিনির বদলে লবণ দিয়ে রান্না করে নিয়ে এসেছে। কি করব, কোনো কিছুই বুঝতে পারছি না। আর আমি তখন বলতে লাগলাম, ফারিয়া তুমি যে কাজটা পারো না সেটা কেন করতে যাও? আর তাড়াতাড়ি করে এসব করতে গেলে কেন? একটু আর একটু তো ভুল হবেই, তাই না? আর পায়েসটা কিন্তু আসলেই মজা হয়েছে। আমি আর খাবো না, বাসা থেকে খেয়ে এসেছি তো, তুমি এটা ব্যাগে রেখে দাও। এই বলেই ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসরুমে আসার পরে ব্যাগটা রেখে আমি সেখানেই বসে আছি। আর তখনই ফারিয়া আমার পাশে এসে বসে পড়ল। আর ফারিয়া বসার পরে আমাকে বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। আসলে সেদিন আমি তোমাকে অপমান করতে চাইনি, শুধুমাত্র এমনিতেই মজা করেছি। এমনিতে আমি কাউকে র্যাগিং করতে দেই না, শুধুমাত্র তোমাকে একটু মজা করার জন্যই র্যাগিং করেছিলাম। আমি আসলে এমন নই, প্লিজ তুমি আমার কথাটা বিশ্বাস করো। ফারিয়া আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। আর আমি তো বললাম আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবুও কেন তুমি এসব কথা বারবার বলছো? তুমি তোমার ক্লাসে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। একটু পরেই সবাই চলে আসবে, তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আর তাই আগেই চলে যাও। ফারিয়া আমার পাশে বসে কান্না করতে লাগলো। আর আমি সেখান থেকে উঠে চলে আসলাম, কারণ তার সঙ্গে আমাকে যদি আরও কেউ দেখে ফেলে তাহলে আমাদের দুজনারই সমস্যা হবে। তাছাড়া আমি আমার কাজ করতে পারবো না, আমার অপারেশনে অনেকটা প্রবলেমও হয়ে যাবে। এমনিতেই আমাকে অনেকেই চিনে ফেলেছে, সন্দেহ করা শুরু করে দিয়েছে। এভাবেই পার হয়ে গেল বেশ অনেকটা দিন। আমি মোটামুটি সব প্রমাণ জোগাড় করে ফেলেছি, কিন্তু এদিকে ফারিয়ার প্রতিনিয়ত জ্বালাতন সহ্য করতে হচ্ছে। ভার্সিটিতে যাওয়ার পরেই ফারিয়ার জ্বালা যন্ত্রণা শুরু হয়। মোবাইলেও শান্তি নেই, তবে আমার কাছে তার এরকম পাগলামিগুলো অনেক ভালো লাগে। রাত 11টার দিকে বাসায় ফিরছিলাম, আর বাসায় ফেরার পরেই হঠাৎ করেই আমার মোবাইলে কল চলে আসলো। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখি ফারিয়ার নাম্বার থেকে কল এসেছে। প্রতিবারের মতো আমি কলটা রিসিভ করলাম। আর তখন ফারিয়া কান্না করতে করতে আমাকে বলতে লাগলো, আমাকে প্লিজ বাঁচাও, নীলা আমাকে মেরে ফেলবে। আমি যে সব কিছু বুঝে ফেলেছি এটা নীলা জেনে গেছে। ও আমাকে বাসায় মারতে এসেছে। বাসায় কেউ নেই, আমি শুধু একা বাসায়। প্লিজ তাড়াতাড়ি আসো, আমি সিঁড়ির নিচে বসে আছি, নীলার সঙ্গে আরো কয়েকজন ছেলে আছে। ফারিয়া ফিসফিস করে কথাগুলো বলল। বুঝতে পারলাম ফারিয়ার অনেক বিপদ। তারপর আমি দৌড়াতে শুরু করলাম,
আর দৌড়াতে দৌড়াতে তার বাসার সামনে চলে আসলাম। ফারিয়ার বাসার সামনে এসে দেখতে পারলাম পুরো বাসাটা অন্ধকার। লোডশেডিং হয়েছে হয়তো, না হলে নীলা কোনোভাবে মেইন সুইচটা বন্ধ করে দিয়েছে। আমি ভিতরে প্রবেশ করলাম, সামনে পিস্তল তাক করে আছি। আর হঠাৎ করেই একটা রুম থেকে কোনো কিছু ভাঙার শব্দ ভেসে আসলো। আর তখনই দেখলাম সিঁড়ির নিচে চুপ করে বসে আছে আমার পাগলিটা। আমি যেতেই আমাকে পিছন দিক থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমাকে বলতে লাগলো, প্লিজ প্লিজ চলো এখান থেকে, আমরা চলে যাই। আমি বুঝতে পেরেছিলাম ওরা আমার বাসায় প্রবেশ করেছে, সেই জন্য আমি সিঁড়ির নিচে লুকিয়ে পড়েছি। ওরা আমাকে প্রতিটা রুমে রুমে খুঁজে বেড়াচ্ছে। তুমি আর একটু দেরি করে আসলে আমাকে ওরা মেরেই ফেলতো। ফারিয়া, তুমি কেন এসব কথা বলছো? আমি তো আছি তোমার পাশে, সব সময় তোমার পাশে আছি। তোমার কোনো কিছুই হবে না, আর যে পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে। আমি এতদিন ধরে এই সময়টার জন্যই ওয়েট করছিলাম। এদেরকে আজকে এমন শাস্তি দেব যেটা তুমি ভাবতেও পারবে না। কিন্তু কিন্তু আমার তো ভয় করছে, ওরা যদি তোমার কোনো কিছু ক্ষতি করে দেয়। আমি তো এসব চাই না, আমি শুধুমাত্র তোমাকে চাই। তাছাড়া আন্টি এখন মোটামুটি সুস্থ। প্লিজ তুমি এখান থেকে চলো, আমি আমি মা আর তুমি সবাই মিলে একসাথে থাকবো। তখনই ওরা আমাদেরকে দেখে ফেলে আর আমাদেরকে ফায়ার করতে থাকে। আমিও ফায়ার করতে লাগলাম, আর ওরা একে একে সবাই ফ্লোরের মধ্যে পড়ে গেল। আর আমি ফারিয়াকে নিয়ে বের হলাম। বের হওয়ার পরে সেখানে ব্লাস্ট করে দিলাম, আর বোম ব্লাস্ট করে দেওয়ার পরেই বাড়িটা মুহূর্তের মধ্যেই পড়ে গেল। চারদিকের মানুষের অনেক ভিড় সেই বাড়িটার মধ্যে। এদিকে আমি ফারিয়াকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। আমার বাসায় আসার পরে মায়ের রুমে ফারিয়াকে রেখে আমিও ফ্রেশ হতে চলে আসলাম। আর ফ্রেশ হওয়ার পরে আমার মোবাইলে একটা কল আসলো। বুঝতে পারলাম কেন কল এসেছে। স্যার বলতে লাগলো, তুমি এটা কি করেছ? তুমি বুঝতে পারছো তুমি কার বাসার মধ্যে বোম ব্লাস্ট করেছ? হয়তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু আশপাশে যদি কোনো লোকজন থাকতো তখন কি হতো? স্যার এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর বাড়ির কোনো কিছুর ক্ষতি হয়নি, বাড়িটা তো সেই আগের জায়গায় আছে, তাই না? যদি এমন হতো যে বাড়িটা একদম মাটির সঙ্গে মিশে গিয়েছে, তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ ওদের সঙ্গে প্রায় 20 থেকে 25 জন ছেলে ছিল। তাছাড়া আমার সঙ্গে ফারিয়াও ছিল। আমি যদি এটা না করতাম, ফারিয়াকে ওরা গুলি করে দিত। আমি সেটা জানি। ঠিক আছে, তুমি নামুলকে অ্যারেস্ট করার জন্য চলে যাও। আমি এই সমস্যাটার খুব তাড়াতাড়ি সমাধান চাই। আমাকে উপর থেকে অনেক চাপ দেওয়া হচ্ছে। ওই ইমরান, তার পিছনে কে আছে জানা প্রয়োজন এখন। আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি রেডি হয়ে নিলাম। আর মাকে বললাম ফারিয়ার ভয়টা কাটানোর জন্য, কারণ ফারিয়া অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। তারপর আমি রেডি হয়ে যখনই বাসা থেকে বের হতে যাব, তখনই ফারিয়া আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। আমি বললাম, ফারিয়া, তোমার এখন এখানে থাকাটাই সেভ হবে। আর তোমার বাবা মা যেহেতু গ্রামে গিয়েছে, তোমার বাবা মায়ের সঙ্গে আমি কথা বলবো। আপাতত তুমি এখানেই থাকো, এখানে কেউ আসবে না। এবার এটা আমি সিকিউরিটি দিয়ে রেখেছি। তাহলে এখন এখন তুমি কোথায় যাচ্ছ বলো? কবে ফিরবে সেটা বলে যাও। আর আমাকে কোনো কিছু বলে যাও না কেন? তুমি তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? আর কত অবহেলা করবে তুমি? দেখো ফারিয়া, আমরা যেখানেই যাই না কেন এটা কাউকে বলার অনুমতি নেই। আমি একটা অপারেশনে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করবে যেন আমি দেশের মানুষের প্রাণ রক্ষা করতে পারি। যদি না ফেরি তাহলে নিজেকে নতুন করে তৈরি করো। তাহলে তাহলে কথা দাও, তুমি আমার জন্য সেফ থাকবে, তুমি আমার জন্য আবার আমার কাছে ফিরে আসবে। প্লিজ, আমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি থাকতে পারবো না। আমি ফারিয়ার হাতটা ছাড়িয়ে নিলাম, আর ফারিয়ার হাতটা ছাড়িয়ে আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরে যথারীতি আমি থানায় এসে পড়লাম। আর থানায় আসার পরে আমি ভালোভাবে রেডি হয়ে নিলাম। আমি আমার টিমকে নিয়ে সেই নাবিলের জায়গায় চলে আসলাম। আর নাবিলের জায়গায় আসার পরে চারদিকে ছড়িয়ে পড়লাম। আর আমি সুযোগ মতো অ্যাটাক করলাম। আর অ্যাটাক করার পরে অনেক গোলাগুলি হতে লাগলো। আমি গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে নাবিল পিছনে যেতে লাগলো। আমি সবাইকে মোটামুটি কভার দিয়ে ফেলেছি। তখনই হঠাৎ করে একটা গুলি এসে আমার হাতে লাগে। আর হাতে লাগার ফলে আমি কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কিন্তু আবারও আমি আমার নিজেকে স্বাভাবিক করে
নাবিলকে গিয়ে মারতে থাকলাম। আর নাবিলকে মারতে মারতে হাত ব্যথা করে ফেলি। আর তখন নাবিল আমাকে বলতে লাগলো, তোকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। শেষ পর্যন্ত তুই সন্ধ্যার সময় নীলাকে মেরে ফেলেছিস। কুত্তর বাচ্চা, তুই বাঁচতে পারবি না বস। আর ইমরান ভাই আজকেই বাংলাদেশে আসছে। এটাই তো ভালো কথা, তোর বস আর ইমরান বাংলাদেশ এসেছে। তাদের জন্য 2টা কবর আলাদা করে রাখবো, কারণ ওদেরকে তো তোর কাছে পাঠাতে হবে। আর তোর কি একটু বিবেক বুদ্ধি কোনো কিছু নাই? মানুষ এতটাই নিম্নমানের কিভাবে হতে পারে? তুই কত মায়ের বুক খালি করেছিস সেটা জানিস? যে মেয়েগুলোকে তুই পাচার করেছিস, ওরাও তো কারো না কারো ভালোবাসা, ওরাও তো কারো না কারো মেয়ে, ওরাও তো কারো না কারো বোন ছিল। আজকে যদি তুই ওদের জায়গায় থাকতি তখন কি করতে? অযথা তোকে এত জ্ঞান দিচ্ছি কেন? তুই একটা বুয়েটের স্টুডেন্ট হয়ে এটা কেন করতে গেলি? তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আমি সবাইকে বোঝাতে চাই যে আমি একা মানুষ পুরো বাংলাদেশটাকে নাড়িয়ে দিয়েছি। সশেষ পর্যন্ত ইউরোপের ডেভিড আমার সঙ্গে হাত মিলিয়েছে। আর ডেভিড আজকে বাংলাদেশে এসেছে, আর সেখানে কিনা তুই আমাকে ধরে ফেলেছিস। তুই বাঁচতে পারবি না। ইমরান ভাই দেশে ফিরেছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোর সকল জায়গা আমি ধ্বংস করে দিয়েছি। ডেভিড সেই কারণেই দেশে এসেছে, সাথে ইমরান। তাহলে বুঝতে পারছিস আমি একা কতটুকু পারি? ওদের দুজনকে কুত্তার মতো মারব। আমি নাবিলের গলা কেটে দিলাম, আর নাবিল তখন ছটফট করতে করতে মারা গেল। আর তখনই চারদিক থেকে গোলাগুলি হতে লাগলো। আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না। আর তখনই একটা গুলি সাকিবের হাতে লাগে। আর তখন সাকিব আমার কাছে এসে বলতে লাগলো, স্যার, ডেভিড আর ইমরান আর তার লোকজন আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। স্যার, আমরা কি করব? অলরেডি আমাদের 3 জন অফিসার মারা গিয়েছে। এটা হবে, এটা আমি অনেক আগেই টের পেয়েছিলাম। ওয়েট, নিজের দেশের মাটি থেকে এসব জঙ্গি গোষ্ঠীর উচ্ছেদ করব। আমি আমার মাইক্রোফোনে বললাম হেলিকপ্টার নিয়ে আসার জন্য। আর তখন ঝাঁকে ঝাঁকে হেলিকপ্টার থেকে কমান্ডো সেনাবাহিনীর দক্ষ অফিসারগুলো নামতে শুরু করলো। আর চারদিকে তুমুল গোলাগুলি হচ্ছে। আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লুকিয়ে লুকিয়ে আমি ইমরানকে ধরে ফেলতে সক্ষম হই। আর তখন আমি ইমরানের গায়ে একটা ইঞ্জেকশন পুশ করলাম আর গাড়িতে তুলে ফেললাম। আর আমি আবারও গুলি করতে শুরু করলাম। আর ডেভিড সে সময় না পেরে তার হেলিকপ্টারে উঠে যেতে লাগলো। আর আমি দৌড়াতে শুরু করলাম আর ডেভিডের পায়ের মধ্যে গুলি করলাম। আর তখন ডেভিড হেলিকপ্টারে উঠতে পারল না। আমি গিয়ে ডেভিডকে হকি স্টিক দিয়ে মারতে শুরু করলাম, আর সেও আমাকে মারতে শুরু করলো। আমি ডেভিডের গলা কেটে ফেললাম। আর এটা দেখে সকল কমান্ডো হাঁ করে তাকিয়ে থাকে। আর তখনই স্যার আমাকে কল দিল। আর আমি কলটা রিসিভ করলাম আর বললাম, স্যার, ডেভিডকে জীবিত ধরা যায়নি, কিন্তু ইমরানকে জীবিত পাওয়া গিয়েছে। আর ডেভিডের সাথে গোলাগুলিতে সে মারা যায়। আর ইমরানকে আমি আমার মতো করে 3rd ডিগ্রি দেব। ওদের ফাঁসি হতে সময় লাগবে। আমি নিজের হাতে শাস্তি দিতে চাই, স্যার। তুমি ঠিকই বলেছ, ওদের কোনো বেঁচে থাকার অধিকার নাই। তুমি ইমরানকে মেরে ফেলো। রিপোর্ট দেওয়ার দরকার লাগে সেটা আমি দেখছি। ডিপার্টমেন্ট এখন তোমাকে অন্যরকম চিন্তা করবে। আর তোমার মা সুস্থ হয়ে গেছে, ওনাকে আমার সালাম দিও। জি স্যার, তবে সেটা আমার একার পক্ষে সম্ভব হতো না যদি না সেনাবাহিনী, বিজেপি ওদের সহায়তা না পেতাম। ওরাও আমাকে অনেক সহায়তা করেছে। তারপর স্যারের সাথে কিছু কথা বলে কল কেটে দিলাম। আর আমি হাসপাতালে এসে হাতের মধ্যে ব্যান্ডেজ করে নিয়ে কাজগুলো শেষ করলাম। পরদিন অনেক বড় করে অনুষ্ঠান আয়োজন করা হলো। আমি সহ আমার পুরো টিমকে সম্মানী দেওয়া হলো। আমারও প্রমোশন হয়ে গেল। আর এসব ঝামেলায় থাকতে থাকতে পার হয়ে গেল 2 দিন। আজকে 2 দিন পর বাসায় ফিরলাম আর দেখলাম মা ফারিয়া দুজনে আমার জন্য অধীর আগ্রহে বসেছিল। ফারিয়ার মা বাবার সাথেও কথা বলে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাসর ঘরের সামনে। আমি ভিতরে প্রবেশ করলাম আর তখন দেখলাম ফারিয়া ঘুমিয়ে গিয়েছে। আমি আর ডাক দিলাম না তাকে, যদিও আজকে আমাদের বাসর রাত। কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে। হয়তো শরীর খারাপ লাগছে তাই ঘুমিয়ে গিয়েছে। আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে দিলাম। তারপর পাশে শুয়ে পড়লাম
আর তখনই আমার বুকের ওপর এসে কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো, কি মহারাজ, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কি হবে বলুন? আমাকে আদর করতে হবে না? আপনার জন্য আমি ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনেই নেই। আপনি কি মনে করেছেন আমি অসুস্থ তার জন্য ঘুমিয়ে পড়েছি? এত দেরি করে আসলে কেন? একটু আগে আগে আসতে পারলে না? আরে এখানে আমার কি দোষ? আমার বন্ধুবান্ধব আমাকে ছাড়তে চাইছিল না, আর তার জন্যই তো একটু দেরি হয়ে গেল। আর মাত্রই তো 12টা বাজে, এখনো তো বাসর রাত করার অনেক সময় আছে, তাই না বাবু? বুঝতে পারলাম যে আমার জামাইটা আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একা একাই বিড়বিড় করছিল।